বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বীমার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে চলো একটু স্লাইডে দেখো, কিছু ছবি দেখা যাচ্ছে। ছবিগুলো সবার পরিচিত, তাই না? তিনটা ছবি আছে। উপরের দিকে বাম পাশে আছে সোনালী ব্যাংক লিমিটেড এটিএম বুথের ছবি। তোমরা সবাই এটিএম বুথ চিনো। তার পাশে একটা পস মেশিন, পয়েন্ট অফ সেল মেশিন। তোমরা যখন বিভিন্ন বড় মার্কেটগুলোতে কেনাকাটা করো, সেখানে কিন্তু কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায়। সেই মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ। আর নিচে আরেকটা ছবিতে দেখা যাচ্ছে দুইটা ল্যাপটপ আছে। দুইটা ল্যাপটপ থেকে দুইটা হাত, একটা হাত টাকা দিচ্ছে আর একটা হাত বাড়িয়ে সেই টাকাটা নেওয়ার চেষ্টা করছে। তাই তিনটা ছবি থেকে তোমরা একটু অনুমান করার চেষ্টা করো আজকের আলোচ্য বিষয় কি হতে পারে। হ্যাঁ, আজকের আলোচ্য বিষয় অনলাইন ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং। আর সেখানে এই কম্পিউটার, এটিএম বুথ, পস মেশিন, এই সবগুলা বিষয় আলোচনায় আসবে। দেখো, তার আগে আজকে আমাদের আলোচ্য বিষয় যে অধ্যায়টা তোমাদের সিলেবাসের নবম অধ্যায়, ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং। এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করব, ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ধারণা এবং ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। ইলেকট্রনিক ব্যাংকিংয়ের বৈশিষ্ট্য, ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব, ইলেকট্রনিক ব্যাংকিংটা কেন আমরা করব, এটা কি গুরুত্ব আছে আধুনিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে, আর আধুনিক ব্যাংকিং সুবিধা ও সেবাসমূহ। আধুনিক ব্যাংকিং বলতেই আসলে বর্তমানে ইলেকট্রনিক ব্যাংকিংকে বোঝায়। সেই আধুনিক ব্যাংকিংয়ের কি ধরনের সুবিধা সেবাসমূহ গ্রাহকরা পাচ্ছে, আর পাশাপাশি ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার তথ্য সংরক্ষণ এবং এর গোপনীয়তা, প্রয়োজনীয়তা বা গুরুত্ব, এগুলো আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখি ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ধারণা। দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলা হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের তথ্য যে যোগাযোগ প্রযুক্তি আছে সেগুলো ব্যবহার করে যখন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। এই ইলেকট্রনিক ব্যাংকিংকে ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং বলা হয়, আর সংক্ষেপে ই ব্যাংকিং বলা হয়। এই ই ব্যাংকিং হচ্ছে কম্পিউটার প্রযুক্তি নির্ভর একটা ব্যবস্থা, যেখানে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে ব্যাংকিং সংশ্লিষ্ট সকল কার্যক্রম সম্পন্ন করা হয়। দেখো, আরেকটা বিস্তারিত সংজ্ঞা নিচে দেওয়া আছে যে ই ব্যাংকিং হলো এমন এক উন্নত প্রযুক্তি নির্ভর, আধুনিকতম তড়িৎবাহী বা উপগ্রহ নির্ভর কম্পিউটারাইজড প্রক্রিয়াসমূহ যার মাধ্যমে দ্রুততা ও নির্ভুলতা নিশ্চিতপূর্বক ব্যাংক মক্কেলদেরকে অর্থাৎ তার গ্রাহকদেরকে কাম্য সেবাসমূহ প্রদান সহ পারস্পরিক যোগাযোগ স্থাপনে সক্ষম হয়। অর্থাৎ যেখানে আধুনিক উন্নতি প্রযুক্তির মাধ্যমে, কম্পিউটারাইজড প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত এবং নির্ভুলতার সাথে ব্যাংক তার গ্রাহককে বিভিন্ন ধরনের কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়, সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। বর্তমানে আমরা যে ব্যাংকিংটা আমাদের দেশে প্রচলিত আছে সেটা ইলেকট্রনিক ব্যাংকিং। কয়েক বছর আগেও, 20 থেকে 30 বছর আগেও আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থা কিন্তু এরকম ছিল না। তোমরা যারা এই প্রজন্মের, এখন তোমাদের যাদের বয়স হয়তো 20 বছর বা 22 বছর, তারা হয়তো জন্মের পর থেকেই দেখছো এই আধুনিক ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং। তোমরা এখন একটা ব্যাংকের শাখায় গেলে কি দেখতে পাও? প্রত্যেকটা অফিসারের সামনে একটা করে কম্পিউটার আছে। তো তোমরা যে কোনো সেবা যদি তাদের কাছে চাও, তারা কম্পিউটারে ক্লিক করার মাধ্যমে সেই কাঙ্ক্ষিত সেবাটা গ্রাহককে প্রদান করে। কিন্তু 20-25 বছর আগে কিন্তু পরিস্থিতিটা এমন ছিল না। ব্যাংকের একটা শাখায় গেলে দেখা যাইতো এক একটা টেবিলে এক একজন করে ব্যাংক কর্মকর্তা বসে আছে, তার পাশে অনেকগুলা বড় বড় খাতা, পুরাতন অনেকগুলা খাতা, তারপরে আবার তার পিছনের দিকে বিভিন্ন লকারে
অনেক পুরাতন এবং বড় বড় খাতা থাকতো, ব্যাংক ভর্তি বিভিন্ন ধরনের লেজার বই বলা হয় যেগুলো অনেক বড় বড় খাতা। তো কোনো একজন গ্রাহক যদি তার শুধুমাত্র ব্যালেন্স জানার জন্য বা টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যাইতো, একজনকে গিয়ে সে হয়তো একটা চেক লিখে তার কাছে জমা দিলে সে এই লেজার বইগুলা দেখে তার হিসাবটা বের করে সেখানে কাগজে কলমে মানে হাতে কলমে সেগুলা লিপিবদ্ধ করতে হতো। তারপরে বিভিন্ন লেজারে বিভিন্ন বইতে সেগুলা পোস্টিং দেওয়ার মাধ্যমে বিভিন্ন টেবিলে ঘোরার পরে অনেক সময় পরে হয়তো একজন কাস্টমারকে সেবা দিতে আধা ঘন্টা লাগতো এবং কয়েকজন ব্যাংক কর্মকর্তাকে সেই কার্যক্রমের সাথে সংযুক্ত থাকতে হতো। এভাবে ব্যাংক পরিচালিত হতো। সেই সনাতন পদ্ধতি থেকে আমরা বর্তমানে যে পদ্ধতিতে আসি, কম্পিউটার নির্ভর যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং বা আধুনিক ব্যাংকিং। তোমরা অবশ্য সবাই এই ব্যাংকিংয়ের সাথেই পরিচিত। আগেরটা দেখা তোমাদের সুযোগ বা দুর্ভাগ্য কোনোটাই হয়নি। তা আশা করি তোমরা ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কে একটু বুঝতে পারলা। এখন আমরা এর একটু ক্রমবিকাশটা দেখব, আসলে এটা কখন শুরু হয়, কিভাবে হয়। দেখো 1961 সালে দ্য ন্যাশনাল সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার সর্বপ্রথম প্রবর্তন করে। এরপরে যুক্তরাজ্যের বার্কলেস ব্যাংক ক্যাশ ডিসপেন্সার মেশিন স্থাপন করে। এরপরে সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড এরা ন্যাশনাল ক্যাশ ডিসপেন্সার নেটওয়ার্ক ব্যবহার শুরু করে। আর এরও পরে 1969 সালের দিকে জাপান এবং আমেরিকা তাদের নিজস্ব প্রযুক্তিতে ক্যাশ ডিসপেন্সার মেশিন ব্যবহার করা শুরু করে। তবে এই যেগুলো 1961 থেকে এই 69 পর্যন্ত যে ক্যাশ ডিসপেন্সার মেশিনগুলো ব্যবহৃত হয়েছে, এগুলা সব ছিল অফলাইন প্রযুক্তিতে। সর্বপ্রথম 1972 সালে লয়েডস ব্যাংক ক্যাশ পয়েন্ট মেশিন স্থাপনের মাধ্যমে সত্যিকার অর্থে অনলাইন ব্যাংকিং বা আধুনিক ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এখানে একটা নির্দিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে এই ক্যাশ পয়েন্ট মেশিনের মাধ্যমে লেনদেন করা সম্ভব হয়। আর ক্রমবিকাশ বর্তমানে এটা প্রচলিত আছে। আর সবশেষে দেখো আরেকটা শব্দ দেখা যাচ্ছে, ভার্চুয়াল ব্যাংকিং। ভার্চুয়াল ব্যাংকিং উন্নত বিশ্বে অনেকটা ভার্চুয়াল ব্যাংকিং এখন হচ্ছে, আমাদের দেশে হয়তো অদূর ভবিষ্যতে শুরু হবে। ভার্চুয়াল ব্যাংকিং বলতে বোঝাচ্ছে যেখানে এরকম সরাসরি ক্যাশ থাকবে না আর কি, ভার্চুয়াল ক্যাশের মাধ্যমে লেনদেন হবে। আমরা অনেকটাই ব্যবহার করছি। দেখো আমরা মোবাইলে যে টাকাটা ব্যবহার করছি বা মোবাইল ব্যাংকিং যে আমরা কার্যক্রমটা বর্তমানে আমাদের দেশে চালু আছে, এখানে কি আমরা তো আর টাকা পাঠাচ্ছি না। এখানে আমার অ্যাকাউন্ট থাকলে বা আমি যখন মোবাইলে এমনি সামান্য কথা বলার জন্য যখন টাকা রিচার্জ করি, আমি হয়তো দোকানদারকে রিচার্জ করার সময় টাকা প্রদান করি, কিন্তু দোকানদার কাছ থেকে আমার একটা ইনফরমেশন আছে, মেসেজ আছে, সেখানে জাস্ট হয়তো লেখা থাকে 100 টাকা আমার ব্যালেন্সের যোগ হলো। তারপরে আমি যখন সেটা দিয়ে কথা বলি, খরচ করি, আমার ওই ব্যালেন্স থেকেই কিন্তু সেই টাকাটা কমতে থাকে। অর্থাৎ আমি কিন্তু তখন ভার্চুয়াল ক্যাশ ব্যবহার করছি। তো ভবিষ্যতে আশা করা হচ্ছে যে এরকম সব কার্যক্রমই ভার্চুয়াল ব্যাংকিংয়ের মাধ্যমে হবে। এখন হয়তো আমরা সব ক্ষেত্রেই এই ভার্চুয়াল মানি বা ভার্চুয়াল ক্যাশ ব্যবহার করতে পারছি না, কিন্তু এটা খুব বাস্তব যে হয়তো আর অল্প কিছুদিনের ভিতরে আমাদেরকে সব ক্ষেত্রে এই ভার্চুয়াল ক্যাশ ব্যবহার করতে হবে। একদম কাঁচা বাজার থেকে শুরু করে সব ধরনের কেনাকাটা বা পেমেন্ট সব ক্ষেত্রে আমরা ভার্চুয়াল ক্যাশ ব্যবহার করতে পারবো। তাই ভার্চুয়াল ব্যাংকিং সেক্ষেত্রে হয়তো জনশক্তির ব্যবহার আরো কম আসবে, আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। দেখো ইলেকট্রনিক ব্যাংকিং এর বৈশিষ্ট্য। ইলেকট্রনিক ব্যাংকিং এর বৈশিষ্ট্য বলতে এটা আসলে কিভাবে কাজ করে, হিসাবের বর্ণনা, একটা পয়েন্ট এখানে আমি উল্লেখ করেছি। হিসাবের বর্ণনা বলতে একটা হিসাবের যে সকল ইনফরমেশন বা তথ্য দরকার হয়, ব্যালেন্স অনুসন্ধান, তারপরে ডেবিট ক্রেডিট ইনফরমেশন, এক জায়গায় অর্থ স্থানান্তর সহ যে কোনো ধরনের ইনফরমেশন চাইলে মুহূর্তের মধ্যে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক সেটা সংগ্রহ করতে পারে। তহবিল স্থানান্তর শুধু অ্যাকাউন্ট সম্পর্কে যে কোনো তথ্য সংগ্রহ করার জন্য না, তহবিল স্থানান্তরের কাজও কিন্তু এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক তার ঘরে বসেই করতে পারে। অনুরোধ কল্পের সেবা, বিভিন্ন ধরনের সেবা, এই তহবিল স্থানান্তর বা ব্যালেন্স অনুসন্ধান সহ যে কোনো ধরনের ব্যাংকিং সেবা কিন্তু কাস্টমার
তার নিজস্ব জায়গায় অফিস বা বাসা থেকে সে রিকোয়েস্টের মাধ্যমে, অনলাইনের রিকোয়েস্টের মাধ্যমে বা যে কোনো সার্ভিসের মাধ্যমে সে এই সেবাগুলো পেতে পারে। বিনিয়োগ সেবা, বিভিন্ন ধরনের বিনিয়োগ কার্যক্রমও অনলাইনের মাধ্যমে এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ে করার সুযোগ আছে। যেমন এখানে মানি মার্কেট থেকে কিন্তু শেয়ার কেনাবেচা করার কাজটাও কিন্তু অনলাইনের মাধ্যমে খুব সহজে গ্রাহক সম্পন্ন করতে পারে। বিল পরিশোধ বিভিন্ন ধরনের গ্যাস, পানি, বিদ্যুৎ বিল আমরা কিন্তু খুব সহজেই এখন ইলেকট্রনিক ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করছি। আর গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য দেখো, ভৌগোলিক বাধা দূরীকরণ। এই ইলেকট্রনিক ব্যাংকিংটা ভৌগোলিক বাধা দূর করছে। অর্থাৎ আমি রাজশাহীতে যদি কোনো ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট থাকে, এই ইলেকট্রনিক ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশের যে কোনো শাখা থেকে, ওই নির্দিষ্ট ব্যাংকের বা তার প্রতিনিধি যে কোনো ব্যাংক থেকে কিন্তু আমি অর্থ উত্তোলন সহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবো। এমনকি দেশের বাইরেও যদি আমার সেই ব্যাংকের প্রতিনিধি ব্রাঞ্চ থাকে বা কোনো নির্দিষ্ট কোনো শাখা থাকে, সেখান থেকে এই সেবাগুলো পাওয়া সম্ভব। আর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সময়ের সীমাবদ্ধতা এড়ানো। দেখো সাইডে একটা ছবি দেখা যাচ্ছে, কিসের ছবি তোমরা দেখতে পাচ্ছ? একটা এটিএম বুথের ছবি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এমটিবি। এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরে দেখো একটা কথা লেখা আছে 24/7 এটিএম। এই 24/7 এই কথাটা দ্বারা কি বোঝায়? তোমরা কিন্তু বিভিন্ন এটিএম বুথের সামনে এই সাইনটা দেখবা বা ব্যাংকের সামনে এই সাইনটা দেখা যায়। এই সাইন বলতে 24 আওয়ার্স অ্যান্ড 7 ডেজ, অর্থাৎ সপ্তাহের 7 দিন এবং 24 ঘন্টা এখান থেকে সার্ভিস পাওয়া সম্ভব। তো এইটা কিন্তু আগের সনাতন পদ্ধতিতে কোনোভাবেই সম্ভব ছিল না। তো এই এটিএম বুথের মাধ্যমে কিন্তু আমরা এই ব্যাংকিং সেবাটা 24 ঘন্টা 7 দিনই পাই। কোনো কোনো ব্যাংকের সামনে তোমরা অবশ্য 365ও দেখতে পাবা। 365 দ্বারা কিন্তু তারা বোঝানোর চেষ্টা করে যে বছরে 365 দিনই তারা ব্যাংকিং সেবা প্রদান করবে। তো এইভাবে আমরা কিন্তু ইলেকট্রনিক ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সময়ের সীমাবদ্ধতা দূর করতে পারছি। আগের ব্যাংকিং, সনাতন যে ব্যাংকিং পদ্ধতিতে ছিল, সেখানে কিন্তু ব্যাংকিং আওয়ার শেষ হলে কোনো ইমার্জেন্সি প্রয়োজনে টাকা উত্তোলন করা বা জমা দেওয়ার আর কোনো সুযোগ ছিল না, বা যে দিনগুলোতে ছুটি ছিল তখন খুবই সমস্যা হতো। কোনো কারণে যদি ছুটি দীর্ঘায়িত হতো, অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হতো। কিন্তু এখন অনলাইন ব্যাংকিংয়ের কারণে কিন্তু এখন আর সেই সমস্যাটা হয় না। ছুটির দিন বা ব্যাংকিং আওয়ার শেষেও ব্যাংকের গ্রাহক তার ব্যাংকিং সেবাটা পেতে পারে খুব সহজে। তারপরে আমরা একটু দেখি ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব। এই ইলেকট্রনিক ব্যাংকিং আমরা অবশ্য বৈশিষ্ট্য থেকেই অনেকখানি বুঝতে পারছি যে এটার গুরুত্ব কতটা। তারপরেও আমরা একটু কয়েকটা পয়েন্ট আকারে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এবং গ্রাহকের দৃষ্টিকোণ থেকে এর গুরুত্বটা আলোচনা করব, বা কি সুবিধা ব্যাংকের জন্য বা গ্রাহকের জন্য। দেখো, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আগে দেখি দ্রুত ও নির্ভুল সেবা প্রদান। আগের সনাতন পদ্ধতিতে একজন গ্রাহককে যে ব্যাংক সেবা দিত, সেটা সম্পূর্ণ একজন ব্যাংক কর্মকর্তা কর্তৃক প্রদত্ত হতো। তাই ব্যাংক কর্মকর্তা একজন মানুষ, আর মানুষের ভুল হওয়াটা খুব স্বাভাবিক। সে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়, সেই কারণে অনেক সময় তার ভুল হইতো। কিন্তু এখন যেহেতু কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই সেবাগুলো প্রদান করা হয় অটোমেটিকভাবে, এখানে ভুল হওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ। যদি কখনো ভুল হয়, সেটা এর ব্যবহারকারী যে নির্দেশনা দিচ্ছে তার ভুলের কারণে ভুল হবে। তাছাড়া এই প্রযুক্তি কখনো ভুল করে না, সেই কারণে দ্রুত ও নির্ভুল সেবা প্রদান করা সম্ভব। আবার দ্রুত, আগে আমি শুরুতেই বলছিলাম যে একজন গ্রাহক যদি সনাতন পদ্ধতিতে শুধু তার অর্থ উত্তোলন করতে আসতো তার হিসাব থেকে, তাহলে হয়তো 5 থেকে 10টা জায়গায় তার হিসাবের তথ্য লিপিবদ্ধ করতে হতো হাতে কলমে, এবং কয়েকটা টেবিলে কয়েকজন কর্মকর্তা এই কাজটা করতো, হয়তো আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগতো। কিন্তু এখন যদি একজন গ্রাহক কোনো ব্যাংকে যায় টাকা উত্তোলন করতে, একজন অফিসার কম্পিউটারের মাধ্যমে তার সব ইনফরমেশন দেখে, তার ব্যালেন্সে পর্যাপ্ত টাকা আছে কিনা, তার ব্যালেন্স অ্যাকাউন্টের প্রতি কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, সব কিছু যাচাই বাছাই পূর্বক তার স্বাক্ষর ঠিক আছে কিনা, সেগুলা দেখে কিন্তু খুব দ্রুত
1 থেকে 2 মিনিটের ভিতরে তাকে সেবাটা প্রদান করতে পারবে। উন্নত সেবা প্রদান, যখন খুব দ্রুত এবং নির্ভুল সেবা প্রদান করা সম্ভব হচ্ছে, এটা অবশ্যই সেবার মান উন্নতি করছে। আর এই উন্নত সেবা দেওয়ার কারণে গ্রাহকদের কাছে ব্যাংকের সুনাম বৃদ্ধি পায়। এটা ব্যাংক ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি প্রশাসনিক ব্যয় হ্রাস পায়। এখন যেহেতু একজন ব্যাংক কর্মকর্তা 1-2 মিনিটের ভিতরে একজন গ্রাহককে সেবা প্রদান করছে, যেটা আগে 4-5 জন মিলে হয়তো আধা ঘন্টা ধরে সেই সেবাটা দিতে হতো, তাহলে অনেক বেশি জনশক্তি দরকার হতো। এই দৃষ্টিকোণ থেকে প্রশাসনিক ব্যয় হ্রাস পেয়েছে। প্রতিযোগিতায় টিকে থাকার একটা সুযোগ তৈরি হয়েছে ইলেকট্রনিক ব্যাংকিংয়ে। বর্তমানের প্রতিযোগিতার যুগে বা যে যত বেশি আধুনিক সেবা গ্রাহকদেরকে প্রদান করতে পারছে, গ্রাহক সেই ব্যাংকের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমাদের দেশে ডাচ বাংলা ব্যাংক, যদিও বর্তমানে সব ব্যাংকই এখন ইলেকট্রনিক ব্যাংকিং, কিন্তু শুরুতে ডাচ বাংলা ব্যাংক বা কিছু প্রাইভেট ব্যাংক এই প্রতিযোগিতায় আগে আসে। তারা ইলেকট্রনিক ব্যাংকিং শুরু করায় তারা অনেক বেশি প্রতিযোগিতায় এগিয়ে থাকে সরকারি ব্যাংকগুলোর তুলনায়। আর আয় বৃদ্ধির ক্ষেত্রে ব্যাংকিংয়ের একটা যুগান্তকারী পরিবর্তন আসছে। সনাতন ব্যাংকিং পদ্ধতিতে আমরা এর আগে যে ব্যাংক হিসাব বা কমার্শিয়াল ব্যাংকের কার্যক্রম ওই অধ্যায়গুলোতে আলোচনা করেছি, তখন কিন্তু আমরা বলেছি যে ব্যাংকিং ব্যবসার আয় মূলত আমানত সংগ্রহ এবং ঋণ প্রদানের যে পার্থক্য, সেটা থেকে একটা গুরুত্বপূর্ণ আয় হয়। তার পাশাপাশি বিভিন্ন ব্যাংকিং সেবা থেকেও ব্যাংক বেশ ভালো ধরনের অর্থ আয় করে থাকে, কিন্তু আগে এই আয়টা ছিল খুব সীমাবদ্ধ। কিন্তু বর্তমান ইলেকট্রনিক ব্যাংকিংয়ের কল্যাণে এটিএম সার্ভিস বা ডেবিট ক্রেডিট কার্ড সার্ভিস, SMS ব্যাংকিং সার্ভিস, মোবাইল ব্যাংকিং সার্ভিস বা ইন্টারনেট সার্ভিস, বিভিন্ন অর্থ স্থানান্তরের ক্ষেত্রে বিভিন্ন সার্ভিস বা কমিশনের মাধ্যমে খুব সহজে ব্যাংক কিন্তু অনেক আয় করতে পারে। এইটা ব্যাংকের আয়টাকে বৃদ্ধি করছে। আর অভ্যন্তরীণ পরিবেশের উন্নয়ন, অভ্যন্তরীণ পরিবেশ, এখন তোমরা একটা ব্যাংকে যদি ঢুকো, বেশ চকচকা ঝকঝকা পরিবেশ দেখা যায়, যে প্রত্যেকটা অফিসারের সামনে একটা করে কম্পিউটার থাকে, পরিবেশটা নিট অ্যান্ড ক্লিন। কিন্তু আগে প্রত্যেকটা ব্যাংকে অনেক কাগজের স্তূপ থাকতো, বিভিন্ন লেজার বই, আর এগুলা কয়েক বছর ধরে ব্যবহার করার কারণে অনেক পুরাতন হয়ে যাইত। তো এইটা একটা বিদঘুটে পরিবেশ তৈরি করতো ব্যাংকের ভিতরে। অনেকের জন্য সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করাই কঠিন। কিন্তু বর্তমানে ব্যাংকের পরিবেশ কিন্তু অনেক সুন্দর। আর কাগজে লেনদেন হ্রাস, আগে যেহেতু কাগজে সবগুলো হাতে কলমে লিপিবদ্ধ করতে হতো, তখন অনেক কাগজ ব্যবহার করতে হতো। এখন কম্পিউটারের মাধ্যমে সেই কাগজের লেনদেন হ্রাস পাইছে। এটা অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়নে এবং বিভিন্ন ধরনের কাগজের খরচ কমাতেও সহায়তা করছে। তাই ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এই সুবিধাগুলো ইলেকট্রনিক ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকগুলো পাচ্ছে। পাশাপাশি গ্রাহক কি সুবিধা পাচ্ছে? গ্রাহকের সুবিধা দেখো, 1 নম্বরে আছে সময়ের সাশ্রয়। সময় খুবই গুরুত্বপূর্ণ একজন কাস্টমারের জন্য। তার একজন ব্যবসায়ীর কথা যদি চিন্তা করো, ব্যবসা বাদ দিয়ে সে যদি একটা টাকা উত্তোলন করতে গিয়ে ব্যাংকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয়, তাহলে এটা খুবই তার জন্য ক্ষতিকর। কিন্তু এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ে সে খুব দ্রুত, হয়তো মুহূর্তে 2 থেকে 3 মিনিটের ভিতর সে তার কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে, দ্রুত তথ্য প্রাপ্তি। সনাতন ব্যাংকিং পদ্ধতিতে কোনো একটা সামান্য ইনফরমেশনের জন্য, হয়তো তার ব্যাংকের ব্যালেন্স কত, সে একজনকে পেমেন্ট করবে, সেই ব্যালেন্সটা জানার জন্য ব্যাংকে গিয়ে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করতে হতো। কিন্তু এখন ইলেকট্রনিক ব্যাংকিংয়ের কল্যাণে সে তার অফিস থেকেই খুব দ্রুত তার সাথে যে কোনো তথ্য ব্যাংক থেকে সংগ্রহ করতে পারে। অর্থ স্থানান্তরটাও সে তার অফিস থেকে ব্যাংকে না গিয়েই কিন্তু খুব দ্রুত তার সাথে তার কাঙ্ক্ষিত গ্রাহককে বা প্রাপককে সে অর্থ স্থানান্তর করতে পারে। আর হিসাবের নিরাপত্তা, সনাতন ব্যাংকিংয়ে যেহেতু একটা গ্রাহকের হিসাব কয়েকজন বিভিন্ন ধরনের ব্যাংক কর্মকর্তার মাধ্যমে লেনদেন হতো, সেখানে হিসাবের নিরাপত্তাটা বিঘ্নিত হতো। কিন্তু এখন যেহেতু একজন ব্যাংক কর্মকর্তা একজন গ্রাহককে সম্পূর্ণ সার্ভিস দিচ্ছে, এখানে নিরাপত্তাটা অনেক বেশি। আর স্বল্প ব্যয়, এখানে ইলেকট্রনিক ব্যাংকিং এর কারণে খুব দ্রুত সেবা দেওয়ার কারণে এখানে ব্যয়টাও খুব অল্প হচ্ছে। আর বিভিন্নমুখী সেবা প্রাপ্তি, এখানে দ্রুত অর্থ স্থানান্তর, SMS ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের
ব্যাংকিং সেবা কিন্তু ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকরা পাচ্ছে, যেটা আগে পাওয়ার সুযোগ ছিল না। এটিএম বুথের আমরা ছবি দেখলাম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই সেবাগুলো পাওয়া যাচ্ছে। পয়েন্ট অফ সেল সেবা, দেখো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডটা কি সুবিধা, যেটা আগে কল্পনাই করা যায়নি। এখন 24 ঘন্টা অর্থ উত্তোলন করা যায়, স্থানান্তর করা যায়, কেনাকাটা করা যায়, বা যে কোনো ধরনের পেমেন্ট করা যাচ্ছে। আবার ক্রেডিট কার্ডে প্রয়োজনে যে কোনো সময় ঋণ নেওয়া যাচ্ছে, কিন্তু আগে একটা ঋণ নিতে গেলে অনেক ফর্মালিটিস মেনটেন করে ব্যাংকিং আওয়ারে সেটা যোগাযোগ করতে হতো। কিন্তু এখন আমার ইমার্জেন্সি মুহূর্তে হয়তো 2 দিন ব্যাংক বন্ধ, সেই মুহূর্তেও কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে সে তার কাজ পরিচালনা করতে পারছে। এরকম অতিরিক্ত অনেকগুলা সেবা ইলেকট্রনিক ব্যাংকিং এর কল্যাণে পাওয়া যাচ্ছে। দেখো সেগুলাই আধুনিক ব্যাংকিং সুবিধা সেবা সমূহ, যেগুলা একটু বললাম, সেগুলো এখানে বিভিন্ন পয়েন্ট আকারে। ডেবিট কার্ডের সুবিধা পাওয়া যাচ্ছে, ক্রেডিট কার্ড, এটিএম বুথের সুবিধা, হোম ব্যাংকিং। বর্তমানে ইলেকট্রনিক ব্যাংকিং এর আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে হোম ব্যাংকিং। মানুষ এখন আর ব্যাংকে যেতে চাচ্ছে না, সে বাসায় বসেই সব কার্যক্রম সম্পাদন করতে চাচ্ছে। তো অনেকগুলো ব্যাংক আমাদের এখানেও সেই সুবিধাটা প্রদান করছে। অদূর ভবিষ্যতে হয়তো আরও বেশি সুবিধা আমরা এক্ষেত্রে পাবো। এখন হয়তো ট্রান্সফার করা যাচ্ছে, টাকা উত্তোলন করা যাচ্ছে না, ভবিষ্যতে হয়তো টাকা উত্তোলন সহ সব ধরনের সুবিধাই হোম ব্যাংকিং এর মাধ্যমে করা সম্ভব। ওয়ার ট্রান্সফার্স ইলেকট্রনিক ব্যাংকিং এর একটা গুরুত্বপূর্ণ, যেরকম সুইফট তোমরা নাম শুনে থাকবে, দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল কমিউনিকেশন। এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এই ওয়ার ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন ব্যাংক তাদের মধ্যে আর্থিক লেনদেন সম্পাদন করে। RACS, রিটেল অটোমেটেড ক্লিয়ারিং হাউস সার্ভিস, এটা অটোমেটেড ক্লিয়ারিং হাউস তোমরা নাম শুনেছো। আগে নিকাশ ঘর যেটা পরিচিত ছিল, সেই ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে এই অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে খুব সহজে একদিনের ভিতরে হয়তো একটা নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের ব্যাংকগুলোর ভিতরে লেনদেন সম্পন্ন করা সম্ভব। বিক্রয় সেবা বিন্দু বা POS, তোমাদের শুরুতে একটা মেশিন দেখিয়েছিলাম। POS বিভিন্ন মার্কেটে আমরা কিন্তু কেনাকাটা করতে গেলে এখন নগদ ক্যাশ আর দেওয়ার দরকার হয় না। আমার কার্ড যদি আমি দিয়ে দেই, তারা সেই মেশিনে পাঞ্চ করে খুব সহজে তার পেমেন্ট নিয়ে নিতে পারে। তো এটা একটা ইলেকট্রনিক ব্যাংকিং এর খুব গুরুত্বপূর্ণ একটা সুবিধা। আর ওয়ান স্টপ সার্ভিস, ওয়ান স্টপ সার্ভিস বলতে বোঝাচ্ছে যে একটা জায়গা থেকে সব সার্ভিস। বারবার বলছি যে আগে একজন কাস্টমারকে একটা সার্ভিস নিতে হলে বিভিন্ন ডেস্কে তাকে যাইতে হতো, এক জায়গায় চেক জমা দেওয়ার, তারপরে টোকেন সংগ্রহ করে সেই টোকেন আবার আরেক জায়গায় জমা দিতে হতো, তারপরে আরেকটা ডেস্কে গিয়ে হয়তো ক্যাশ রিসিভ করতে হতো। কিন্তু এখন সেই ঝামেলাটা নাই, একজন ব্যাংক কর্মকর্তার বা একটা ডেস্কে গিয়েই কিন্তু সে তার চেকটা জমা দিয়ে মুহূর্তের ভিতরে সে টাকা নিয়ে চলে আসতে পারছে। তো এটাকে ওয়ান স্টপ সার্ভিস বলা হচ্ছে, মানে এক জায়গা থেকে গ্রাহককে তার কাঙ্ক্ষিত সব সেবা প্রদান করা হচ্ছে। মোবাইল ব্যাংকিং, এটা খুব পরিচিত, তোমরা সবাই বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং, যেরকম ব্র্যাক ব্যাংকের বিকাশ, ডাচ বাংলা ব্যাংকের রকেট ব্যাংকিং, ইসলামী ব্যাংকের এমক্যাশ, বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং আমাদের এখানে প্রচলিত আছে, আমরা সেগুলো ব্যবহারে অভ্যস্ত। মোবাইলের ব্যাংকিং, মোবাইলের মাধ্যমে যখন আমরা অর্থ স্থানান্তর বা লেনদেন সহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছি, সেটা মোবাইল ব্যাংকিং। এটা খুব গুরুত্বপূর্ণ, দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে, ভবিষ্যতে হয়তো আরও বেশি জনপ্রিয় হবে। যে আমরা একটা কথা বলেছিলাম ভার্চুয়াল ব্যাংকিং, এই ভার্চুয়াল ব্যাংকিংয়ের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংটা খুব গুরুত্বপূর্ণ। এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই কিন্তু হয়তো আমরা যে ভার্চুয়াল ব্যাংকিংয়ের স্বপ্ন বিশ্ব বর্তমানে দেখছে, সেটা বাস্তবায়ন সম্ভব হবে। বিভিন্ন জটিলতা আছে, এগুলার কিছু জালিয়াতি বা কিছু সীমাবদ্ধতা আছে, প্রযুক্তির কিছু সীমাবদ্ধতা। তারপরে এই সমস্যাগুলো কাটা উঠতে পারলে হয়তো ভবিষ্যতে ভার্চুয়াল ব্যাংকিংটা খুব বাস্তব একটা বিষয় হবে, কারণ মানুষ এখন আর ক্যাশ বহন করতে চায় না। তারপরেও আমরা অনেক কার্যক্রমে কিন্তু নগদ ক্যাশ ব্যবহার করছি। তো এটা খুব তাড়াতাড়ি ব্লিন হবে, যে আমরা হয়তো খুব সহজে যখন ব্যবহার করতে পারবো, তখন আমরা হয়তো রিক্সা বা গাড়িতে ভাড়া বা যে কোনো কাঁচা বাজার যে কোনো কার্যক্রমের ক্ষেত্রে যদি খুব সহজে আমি আমার মোবাইল থেকে একটা বা দুইটা বাটন ক্লিক করে যদি আমি সেটা পেমেন্ট করতে পারি এবং এর সিকিউরিটি ভালো থাকে, তাহলে মানুষ কিন্তু সেটা ব্যবহার করবে। তখন আর এই নগদ ক্যাশের দরকার হবে না, সেই ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংটাই
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই বিভিন্ন ধরনের আধুনিক সেবাসমূহ বর্তমানে প্রচলিত আছে, ভবিষ্যতে এটা আরও বাড়বে। এখন হয়তো আমরা যে সেবার কথা চিন্তাই করতে পারছি না, সেটাও হয়তো সম্ভব হবে ইনশাল্লাহ। এখন আমরা কিছু এর সমস্যাগুলো দেখব। ইলেকট্রনিক ব্যাংকিংয়ের নিরাপত্তার বিষয়টা, নিরাপত্তার ক্ষেত্রে আগের দিনে অফলাইন যে সনাতন পদ্ধতি ছিল সেখানেও কিন্তু সমস্যা ছিল। বিভিন্ন ধরনের জালিয়াতি সেখানে হতো, চেক জালিয়াতি হইতো, বা সেই চেকগুলা বহন করার ক্ষেত্রে চুরি ছিনতাই এগুলার বিষয় ছিল। টাকা চুরি ছিনতাইয়ের জটিলতা ছিল। ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে এক জায়গা থেকে এক জায়গায় পরিবহনের ক্ষেত্রে ডাকাতি বা চুরি এই বিষয়গুলো ছিল। তো এখন সেই সমস্যাগুলো কমলেও অন্য ধরনের কিছু জালিয়াতি এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে দেখা যায়, সেগুলো আমরা একটু জানবো এবং সেগুলার প্রতিরোধের উপায় সম্পর্কেও একটু জানবো। দেখো, অফলাইন জালিয়াতি সেই আগের টাকা চুরির মতোই। আমার পকেটে কার্ড আছে, সেই কার্ডটা কিন্তু চুরি হইতে পারে। এর জন্য অনলাইনের কোনো দোষ নাই। আমি কার্ড যদি সতর্কতার সাথে বহন না করি, সেটা চুরি হলে তারপরেও এখানে সুবিধা আছে যে আমার কার্ড চুরি হলেই কিন্তু যে চোর সে কিন্তু আমার কার্ড থেকে টাকা উত্তোলন করতে পারবে না। এখানে পাসওয়ার্ড বা সিকিউরিটির ব্যাপার আছে। তারপরেও এটা অফলাইন একটা জালিয়াতি। আর অনলাইন জালিয়াতি, দেখো অনলাইন জালিয়াতির ভিতরে আছে পরিচয় চুরি। পরিচয় চুরি বলতে অনলাইনে কিন্তু একজন গ্রাহকের পরিচয় নিশ্চিত করার জন্য তার নাম বা বিভিন্ন ধরনের নাম্বার, পাসওয়ার্ড এগুলা ব্যবহার করা হয়। তে অনলাইনে এই ইনফরমেশনগুলা সংগ্রহ করার মাধ্যমে কিন্তু যারা হ্যাকার বা এই জালিয়াতিগুলো করে, তারা সেই কাস্টমারের, কাঙ্ক্ষিত কাস্টমারের তথ্য বা অর্থ চুরি করতে পারে। কার্ডের নকল ও স্ক্যাম আরেক ধরনের অনলাইন জালিয়াতি হচ্ছে, হ্যাকাররা এক্ষেত্রে কার্ডের নকল তৈরি করে। একজন কাস্টমার যখন বুথে বা কোথাও তার কার্ডটা ব্যবহার করে, যেরকম পস মেশিনের ক্ষেত্রে কোনো মার্কেটে কার্ড ব্যবহার করছে, এরকম ক্ষেত্রে বিভিন্নভাবে কার্ডের ইনফরমেশনগুলা তারা চুরি করে বা নকল করে নকল কার্ড তৈরি করার মাধ্যমেও এই জালিয়াতি করতে পারে, কাঙ্ক্ষিত গ্রাহকের হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারে। আরেকটা ফিশিং, এইটা বহুল ব্যবহৃত একটা পদ্ধতি। ফিশিংটা হচ্ছে, তোমরা যারা অনলাইন ইমেইল ব্যবহার করো বা ফেসবুক ব্যবহার করো, তারা কিন্তু বিভিন্ন ধরনের লিঙ্ক পাও, বেশ আকর্ষণীয় লিঙ্ক পাওয়া যায়। হয়তো বিভিন্ন টাকার অফার, যে এটাতে অ্যাটেন্ড করলে এত টাকা পাওয়া যাবে, অথবা একজন সেলিব্রিটির সাথে তোমার চেহারার কি মিল আছে, বা তুমি 70 বছর বয়সে তোমার চেহারা কেমন হবে, এরকম বিভিন্ন ধরনের আকর্ষণীয় কিছু লিঙ্ক দেয়। আর আমরা আগ্রহবশতে সেগুলাতে ক্লিক করি। আর ক্লিক করতে গেলে কিন্তু তখন বিভিন্ন ইনফরমেশন চায়, ব্যক্তিগত বা বিভিন্ন অ্যাকাউন্ট সম্পর্কিত ইনফরমেশনগুলা, জন্ম তারিখ বা বাবার নাম, আমার নাম, এই ইনফরমেশনগুলা তখন তারা সংগ্রহ করে এইটা দিয়ে তারা জালিয়াতি করতে পারে। তো এটা খুব বহুল ব্যবহৃত এবং হ্যাকারদের জন্য খুব সহজ একটা পদ্ধতি। এর মাধ্যমে ইলেকট্রনিক ব্যাংকিং জালিয়াতি করে। আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ জালিয়াতি। অভ্যন্তরীণ জালিয়াতি বলতে বোঝাচ্ছে যে ব্যাংকের কর্মকর্তারা যদি ব্যাংকের সার্ভারে ঢুকে কাস্টমারের সব ইনফরমেশনগুলো দেখতে পারে, তারাও বিভিন্নভাবে এই জালিয়াতি করতে পারে। এক্ষেত্রে ব্যাংকের সতর্কতাই এটা প্রতিরোধের উপায়, যাতে সবাই ব্যাংকের ওয়েবসাইট বা সার্ভারে ঢুকে গ্রাহকের তথ্য দেখতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। দেখো, এই জালিয়াতি রোধের যে উপায়গুলো কিছু আছে, এই জালিয়াতিগুলো তো হচ্ছে, এখন এ থেকে আমাদের বাঁচার উপায় কি, তার জন্য কিছু আছে। প্রথমে এই সতর্কতা, যেটা বললাম, কার্ড চুরি বা পাসওয়ার্ডের ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করতে হবে। সকল কার্যক্রমের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় ইনফরমেশন শেয়ার করার সময় সতর্ক থাকতে হবে। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন, আমার ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে হিসাবে যে পাসওয়ার্ড থাকবে সেটা একটু নিয়মিত পরিবর্তন করলে সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ অনেক পুরাতন হয়ে গেলে হ্যাকাররা বিভিন্নভাবে সেই পাসওয়ার্ডটা সংগ্রহ করতে পারে। কিন্তু যদি নিয়মিতভাবে হয়তো 6 মাস বা 1 বছর পর পর পাসওয়ার্ডটা পরিবর্তন করা হয়, তাহলে গ্রাহকদের জন্য, হ্যাকারদের জন্য এটা খুব কঠিন। সাইবার ক্যাফে পরিহার। সাইবার ক্যাফে বলতে তোমরা যে পাবলিক প্যালেসগুলো বোঝানো হচ্ছে। আগে সাইবার ক্যাফেতে আমরা ব্যবহার করেছি, দোকানে গিয়ে ইন্টারনেট ব্যবহার করতাম, সেটা ছিল পাবলিক প্যালেস। সেই পাবলিক প্যালেসে
কম্পিউটারগুলো পরিহার করা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের জন্য। এখনও সাইবার ক্যাফে তো ওইভাবে কেউ ব্যবহার না করলে অফিস বা অন্যান্য কমন যে জায়গাগুলো আছে যেখানে একই কম্পিউটার অনেকেই ব্যবহার করে, এরকম জায়গা থেকে ব্যাংকিং সংশ্লিষ্ট কার্যক্রমগুলো না করাই ভালো। পাসওয়ার্ডে ব্যক্তিগত তথ্য পরিহার। হ্যাকাররা সাধারণত ব্যক্তিগত বিভিন্ন ইনফরমেশন থেকে পাসওয়ার্ড উদ্ধারের চেষ্টা করে। এই কারণে পাসওয়ার্ডটা এমন কিছু ব্যবহার করতে হবে যাতে সেটার কোনো অনুমান করার সুযোগ না থাকে। আমরা যদি আমার জন্ম তারিখ বা আমার ফোন নাম্বার বা আমার এসএসসি এইচএসসি পরীক্ষার রোল নাম্বার, এগুলো বিভিন্ন যেটা আমার ব্যক্তিগত তথ্য, এগুলা যদি ব্যবহার করি তাহলে খুব সহজেই কিন্তু এই ইনফরমেশনগুলা সংগ্রহ করতে পারে। সাইন আউট বা লগ অফ করা আমি ব্যক্তিগত কম্পিউটার থেকে করি বা যেখান থেকে করি, এই ইলেকট্রনিক ব্যাংকিং কার্যক্রম যখন আমি সম্পাদন করব অবশ্যই উচিত সেইটা থেকে প্রপার ওয়েতে সাইন আউট বা লগ অফ করা। যদি আমার ব্যক্তিগত কম্পিউটার মনে করে আমি সাইন আউট করলাম না বা লগ অফ করলাম না, এটা হ্যাকারদের জন্য সহজ হয় সেখান থেকে তথ্য হ্যাক করা। স্বনামধন্য সাইট থেকে ক্রয় করা। পয়েন্ট অফ সেল যে মেশিনের মাধ্যমে আমরা করি সেটা সতর্ক থাকতে হবে। আবার বিভিন্ন যে আমরা ই কমার্স সাইট থেকে পণ্য ক্রয় করি সেখানে হয়তো আমার কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করি, সেই সাইটগুলা যাতে সুনামধন্য প্রতিষ্ঠান হয়। যে কোনো অনলাইন কেনাকাটা যে কোনো ধরনের সাইট থেকে না করাই উচিত। এগুলা থেকে সহজে হ্যাকাররা তথ্য চুরি করতে পারে। হিসাবের তথ্য মেইলে না দেওয়া, হিসাব সম্পর্কে কোনো তথ্য কাউকে মেইলে সরবরাহ না করা, কারণ মেইলটা যে কোনো সময় হ্যাকড হইতে পারে। ব্যক্তিগত তথ্য না দেওয়া। হিসাব বা ইলেকট্রনিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কিত যে কোনো জায়গায় ব্যক্তিগত তথ্যগুলা খুব প্রয়োজন না হলে বা সিকিউরিটি নিশ্চিত না হয়ে সরবরাহ না করা। ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা, যেটা বললাম যে ব্যাংকের কর্মকর্তারা যদি এই তথ্যগুলো জানতে পারে তারা বিভিন্ন ধরনের জালিয়াতিতে অংশ নিতে পারে বা জালিয়াতি করতে পারে। এই কারণে ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। আর হিসাব চেক করা। এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ে আমি যে কোনো লেনদেন করার পরপরই আমার হিসাবের ব্যালেন্স বা অন্যান্য অবস্থাটা চেক করা উচিত, বা না হলেও নিয়মিত বিরতিতে এই হিসাবটা চেক করা উচিত। তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের যদি অসঙ্গতি পরিলক্ষিত হয় সাথে সাথে ব্যাংকে সেটা ইনফর্ম করার মাধ্যমে এই জালিয়াতি প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। তা আজকে আমাদের এই ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কে আলোচনা এ পর্যন্তই ছিল। আমরা সংক্ষেপে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ধারণা, বৈশিষ্ট্য বা এরা কি কি সেবা পাওয়া যাচ্ছে এখান থেকে সেগুলা জানলাম, আর এখানে কি ধরনের জালিয়াতি হয় সেটা এবং জালিয়াতি রোধের উপায়গুলা জানলাম। আর আমি ব্যাংকিং অধ্যায়ের তোমাদের মোটামুটি যে আলোচনাগুলো সিলেবাসে ছিল সবগুলা শেষ হয়ে যাচ্ছে আজকের আলোচনার সাথে সাথে। আশা করি তোমরা সবগুলো সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। তো নেক্সট ক্লাস থেকে আমি আবার একটু প্র্যাকটিসের করার চেষ্টা করব। ব্যাংকিং অধ্যায়ের শুরু থেকে একদম আমি ক্লাসরুমে যেভাবে প্র্যাকটিস করাই আর কি, সৃজনশীল বা এমসিকিউগুলো প্র্যাকটিস করানো হতো, কিন্তু এখানে সেটা করানোর সুযোগ হয়নি। এই কারণে আগে চেষ্টা করলাম যে আলোচনাগুলো শেষ করার জন্য তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারপরে এখনও যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়নি, আমাদের আরও হয়তো অনলাইনেই তোমাদের সাথে ক্লাস কন্টিনিউ করতে হবে। সেক্ষেত্রে আমি আবার শুরুর দিক থেকে ব্যাংকিং অংশের যে অধ্যায়গুলো ছিল, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা বা কমার্শিয়াল ব্যাংক, এইগুলা থেকে নেক্সট ক্লাসগুলোতে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব বা এমসিকিউ প্রশ্ন, এগুলা আলোচনা করব। তোমরা একটু অধ্যায় বাই অধ্যায় এগুলা যথাসময়ে একটু টাচে থাকলে বুঝতে সুবিধা হবে। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলা, ক্লাসগুলো শুনলা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।